জামাতের সামনে কঠিন বিপদ। ইয়েস, আপনি ঠিক শুনছেন। জামাত বিপদে আছে। জামাত কি বিপদে আছে? সালাউদ্দিন বলছেন, যাকে অনেকে সালাউদ্দিন বলেন, কেউ শিলং সালাউদ্দিন বলেন, কেউ আবার সংবিধান সালাউদ্দিনও বলেন, কিন্তু আসলে তিনি এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার ব্যাপারে উল্টাপাল্টা বললে কিন্তু আপনারা জয় বাংলা হয়ে যাবেন। যাই হোক, তিনি বলছেন যে গণভোট যে হইছে, মানে গণভোট কেন হইল, এই গণভোটের আয়োজনটাই নাকি অবৈধ। এটার সাংবিধানিক ভিত্তি দুর্বল। আসলে ৭২-এর সংবিধান যেহেতু ভারতের লেখা এবং উনি যেহেতু সরাসরি ভারতের সোহবত প্রাপ্ত, ভারতে দীর্ঘদিন থেকেছেন, সো উনি বাংলাদেশের সংবিধানের ব্যাপারে ভালো জানবেন, এটাই স্বাভাবিক। উনি বলছেন যে এইটার তো ভোট করাটাই ঠিক নাই, ভোট বাস্তবায়ন তো বহুত দূরের আলাপ। এইটা নিয়ে সংসদে দাদুকে কথা বলতেই দিচ্ছে না। জামাতের যে দাদু, যাকে আপনারা এরকম লাঠি দিয়ে, কি যেন সিনেমার একটা ক্যারেক্টার আছে, থ্রোন নাকি বলে, ওই নির্বাচনের আগে তাকে সেরকম হিরো বানানো হয়েছে। এখন এই হিরো তাকে সাংবিধানিক কায়দা কানুন করে বলতেছে যে সংসদে কোন সময় কোন কথা বলতে হবে, এটা তো আপনি জানেন না, আপনি তো সংসদে নতুন আসছেন। সো এই রকম অবস্থায় জামাত আছে। সেই জায়গায় কিন্তু এনসিপি কিন্তু অন ফায়ার। হান্নান মাসুদ জিন্দাবাদ, সে বলতেছে ৭২-এর সংবিধান জেনজি পছন্দ করে না। এই যে ৭২-এর সংবিধানকে চ্যালেঞ্জ করা, যেটা শেখ মুজিব ভারত থেকে নিয়ে আসছিল, যেটার সমালোচনা বাংলাদেশের যারা নিরপেক্ষ বুদ্ধিজীবী, যেমন প্রয়াত বদরুদ্দিন উমর, তিনি এটার বেশ ভালো সমালোচনা করছেন। ওনার একটা বই আছে যুদ্ধোত্তর বাংলাদেশ, সেই বইটা যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন যে উনি আসলে কোন কোন পয়েন্টে সমালোচনা করছেন। উনি এই জিনিসটা স্পষ্ট করছেন যে ৭২-এর সংবিধান লেখার পরে কিন্তু কোনো গণভোট নেওয়া হয় নাই। চাইলে তখন গণভোট নেওয়া যাইতো, যেমন আপনার দেশের যারা নিরপেক্ষ শিক্ষাবিদ আছেন, মানে আইন সম্পর্কে জানেন, তখন তো আর এই সংবিধান ছিল না, তখন পাকিস্তানের সংবিধান ছিল বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংবিধান ছিল, সেগুলোর ব্যাপারে যারা ধারণা রাখতেন তাদেরকে কিন্তু ওইভাবে সমন্বয় করে ৭২-এর সংবিধানটা লেখা হয় নাই। এটা মূলত মুজিববাদের সৈনিক যারা দুই একজন, তাদেরকে দিয়ে, তাদের সবাইকে নিয়েও না, তাদেরকে দুই একজনকে দিয়ে, আইনমন্ত্রী কি বলে, ব্যারিস্টার কামাল না কি বলে, ডক্টর কামাল, তাকে দিয়ে লেখানো হয়েছে। সো এখন প্রবলেম হয়েছে যেটা, যে বিএনপি যে আপনার জুলাই সনদকে অস্বীকার করতেছে, এইটা জামাত এটার ভালো প্রতিবাদ করতে পারতেছে না। এবং জামাত যদি এটার ভালো প্রতিবাদ না করতে পারে, তাইলে কিন্তু জেনজির কাছে জামাতের ইমেজ কিন্তু আর থাকবে না। তো জামাতের জন্য কাজে এই এই বিপদটা সামনে আছে যে তারা বিএনপির বিরোধিতাটা কিভাবে করবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা স্পষ্ট খুব আগেই বলছি, জামাতের মৃত্যু হয়ে গেছে। আমি এই কথা কেন বললাম? দেখেন, যখন জামাতকে 66 আসন দেওয়া হয় বা তাদের জোট মিলে তারা যখন 80টারও কম সিট পায়, তখনই মূলত জামাতের জয় বাংলা হয়ে গেছে। মানে ওই ফলাফলটা মেনে নেওয়াটাই হচ্ছে জয় বাংলা। কেন? কারণ ৭২-এর সংবিধানটা এখনও পর্যন্ত আছে এবং ৭২-এর সংবিধানটা বানানো হয়েছে প্রপার একটা রাজতান্ত্রিক ব্যবস্থাকে টিকায় রাখার জন্য। সেখানে বলা আছে যে 201টা আসন যদি কোনো দল পায়, তাহলে ওই দলের বিরোধিতা করার কোনো আইনি বৈধতা নাই। মানে বিরোধী দল হিসেবে যদি আপনি 200টা মানে 100টা সিটের মানে মানে ধরেন 150, মানে বিরোধী দল হিসেবে যদি আপনি 100 সিটের কম পান, তাহলে আপনি সংবিধানে যদি মানে সংসদে যদি একদিনও না যান, সংসদ চলতে পারবে, যে কোনো আইন পাশ করতে পারবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হইতে পারবে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে, মানে এনিথিং, সংবিধান কাইটা কুইটা যা মন চায় তাই করতে পারবে। সো সেই ফলাফলটা মেনে নেওয়াই ছিল জামাতের চূড়ান্ত পরাজয়, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল। এখন অনেকে বলছে, আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতের সমর্থক যারা, তাদেরকে কিছু ইউটিউবার আছে বিদেশি, আমি নাম বলবো না, কেউ আমেরিকা থেকে, আবার কেউ বাংলাদেশি কিছু সাংবাদিক আছে যারা জামাতের ন্যারেটিভ তৈরি করে দেয়, অর্থাৎ জামাতের আমির যে সিদ্ধান্ত নেয় সেইটাই ঠিক ছিল, সেটা সমর্থকদেরকে গেলানো হয়। অনেক ইউটিউবার দেখলাম বলতেছে যে জামাত যদি সে সময় প্রতিবাদ করতো, আওয়ামী লীগ বিএনপি মিলা জামাত একটা গৃহযুদ্ধ লাগাই দিত। আরে ভাই, গৃহযুদ্ধ লাগাই দিলে জুলাইতে মানুষ মারা গেছে আপনার 1,500, আরও 1,000 মানুষ মারা যায়। তো বাংলাদেশে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে 27 জন মানুষ মারা যায়, আপনার গুম খুন ধর্ষণে মারা যায় আরও 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 50-60 জন। তো এভারেজ, তো অন এভারেজ বাংলাদেশে 50-60 জন মানুষ মারা যায়। তো সেই জায়গায় যদি ওই দিন যদি আরও কিছু মানুষ মারা যায়, মানে অনেক মানুষ এরকম চায় যে এই যে ছেলেবেলে মারা গেল 2 দিন আগে ইটালি আসতে যায়, এরকম তো মানুষ মরতেছে। সো মানুষ মরে যাবে এই ভয়ে যদি করতাম আমরা, তাহলে তো জুলাই হইতো না। সো জুলাইয়ের চূড়ান্ত ফলাফল যেদিন হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেই দিন যদি আপনি এই ন্যারেটিভ দাঁড় করান
যে মানুষ মরে যাবে এই ভয়ে আমি চুপ থাকছি, আমি বিষ খাইছি, আমি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিছি। ভাই আপনি পাথর চাপা দেওয়ার নেতা কেন হয়েছেন? এইটা হচ্ছে জামাতের সমস্যা। এনসিপি আর আওয়ামী লীগ এই দুইটা দলের ভালো দিক আছে, যেমন তারা ভয় পায় না। আওয়ামী লীগ এটা নির্ভীক দল, সে একাত্তরে সে নেতৃত্ব দিছে, আরও দল ছিল, বাট রাজনৈতিক নেতৃত্ব তো অবশ্যই আওয়ামী লীগের। 24-এর নেতৃত্বে দিছে এনসিপি। এই জায়গায় এই দুইটা দলের শ্রেষ্ঠত্ব। এই দুইটা দলের গাটস আছে, সাহস আছে, তারা কথা বলতে পারে। কিন্তু জামাত সারা জীবন ওই যে ব্যাকগ্রাউন্ড রাজনীতি করে অভ্যস্ত, এই জন্য সে সামনে আসতে পারে না। আমি মনে করি জামাতের ওই দিন রাতের যে অবস্থান, এটা অত্যন্ত কাপুরুষোচিত, কথাই তো বলতে পারে, কাপুরুষোচিত ছিল। সরি, রিপিট করার কারণে 2-3 বার এটা আবার ভাইরাল হয়ে যেতে পারে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এই যে কাপুরুষ মার্কা আচরণ জামাতের, এইটা আসলে দেশকে ভোগাবে। এবং শুধু জামাত না, জামাতের যে অ্যালায়েন্সে যারা ছিল, বিশেষ করে মামুনুল হক, তার ইন্টেলেকচুয়াল যতটুকু আছে তার চেয়ে হুঙ্কার বেশি, হুঙ্কার দিতে পারে যা বাংলাদেশি ইসলামপন্থীদের, মানে আপনার কি বলে এটাকে, মানে সম্বলই হচ্ছে রাজনীতির কোনো ইতিহাস তারা জানে না, তারা কোনো স্ট্র্যাটেজি তাদের কাছে নেই, বাট হুঙ্কার দিতে পারে। তো এই মামুনুল হকের সম্বল হলো হুঙ্কার, অথচ এই বেচারাকে যখন ভোটে হারাই দেওয়া হয়েছে, এটা পাগলও বিশ্বাস করবে না যে মোহাম্মদপুর এলাকায় মামুনুল হক ফেল করবে আর ববি হাজ্জাজ ওইখানে যে পাশ করবে, এটা কেউ বিশ্বাস করে না। বিএনপির অনেক সমর্থক আছে যে মামুনুল হককে ভোট দিবে, তার এরকম জনপ্রিয়তা আছে। সেই লোক যখন ফলাফলের ব্যাপারে বলতেছে, সে দেখে আমতা আমতা করতেছে, মানে তার যে সহজাত একটা হুঙ্কার, ওরকম কিছু নাই। তখনই আমি বুঝে নিচ্ছি যে তার পিছন থেকে কেউ, জামাতের পক্ষ থেকে তাকে শান্ত থাকতে বলা হইতেছে, যেটা একটা জামাতের সবচেয়ে পাওয়ারফুল একজন মানে প্রার্থীকে জামাত নিজেই হারায় দিল। জামাত তাকে বলল যে আপনি চুপ থাকেন। সে যদি ওই রাতে হুঙ্কার দিত, ঢাকা শহর কিন্তু অচল হয়ে যেত। তার এই স্পিরিচুয়ালিটি তার আছে, এই পাওয়ারটা তার আছে, তাকে মানুষ তার হুঙ্কারের সাথে মানুষ কানেক্ট করতে পারে। বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র বা যারা ধর্মপ্রাণ, তারা কিন্তু তার ডাকে ওই রাতে নির্বাচন কমিশন ঘেরাও করতো এবং তাকে কিন্তু পাশ ঘোষণা দিতে হইতো। একইভাবে ব্যারিস্টার ফুয়াদ, যাকে বাংলাদেশের সংসদে খুব দরকার ছিল। আরে ভাই, ব্যারিস্টার ফুয়াদ তো ইংল্যান্ডের একজন ব্যারিস্টার, টাকা পয়সার অভাব ছিল না, দেশকে ভালোবাসা দেশে গেছে। কিন্তু এই লোকটা যে হাইরে গেছে, এখানেও জামাতের কোনো আপনার কিচ্ছু নাই। তারপরে যে হান্নান মাসুদের এলাকায় যে নারী ধর্ষণ হইল, সেখানে যে আপনার হান্নান মাসুদ এই কথাটা কিন্তু সংসদে তুলছে যে নারী ধর্ষণ হয়েছে, তার রিপোর্ট কোথায়, তার আসামিকে কেন গ্রেপ্তার করা হইল না। এগুলি কিন্তু মানুষকে টাচ করে, ঠিক আছে। ওই নারী ধর্ষণেরও কোনো প্রতিক্রিয়া আমি জামাতের পক্ষ থেকে দেখলাম না, কোনো হরতাল দিল না, কিচ্ছু করলো না। তো ওইখান থেকে মূলত আমি মনে করি জামাতের ব্যাকফুটে যাওয়া শুরু। এখন যেহেতু জুলাইকে জয় বাংলা করে দেওয়া হয়েছে, এই ইস্যুটা নিয়ে যদি জামাত ভোকাল না হইতে পারে বা জামাত অ্যাক্টিভ না হইতে পারে, জামাতের সমর্থন কিন্তু কমতে থাকবে। এবং জামাতের ব্যর্থতাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা গত 17 বছরে বিএনপির ঘাড়ে দোষ দেই, কেন? জামাতের কি? জামাতও তো ব্যর্থ, জামাতও তো বিএনপির সাথে ছিল, তাই সরকারকে কেন হটাইতে পারলো না, কেন প্রতিবাদ করতে পারলো না? সো এই জায়গাতে আমি মনে করি জামাতের বিপদটা বেশি। বিএনপির যেমন বিপদ আছে যে তারা যদি জুলাই সনদকে অস্বীকার করে, তাদের ক্ষমতায় থাকাটা কঠিন হবে। আবার স্বীকার করলেও বিপদ আছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম যদি বাতিল হয়ে যায়, তাহলে তো বিএনপি 5 বছর পরে আর ক্ষমতায় আসতে পারবে না। সো ওই কারণে বিএনপি ওইটা কামড়ায় ধরবে। জুলাই সনদটাকে তারা লামসাম কিছু বিষয় বাদ দিয়া, মানে তাদের যে বিষয়গুলোতে আপত্তি ছিল ওইগুলি বাদ দিয়া যেগুলি কম গুরুত্বপূর্ণ সেগুলো হয়তো তারা বাস্তবায়ন করবে, বাট সেইটাও না করতে পারে। এখন তো ফতোয়া দিয়ে দিছে যে ভোট নেওয়াটাই জায়েজ হয় নাই। তো সেই জায়গায় জামাত যদি প্রতিবাদ না করতে পারে, জামাতকে কিন্তু মাসুল দিতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যৌক্তিক সমালোচনা করবেন। গালাগালি করলে আমি ধরে নিব আপনি মূর্খ, আর যদি যৌক্তিক সমালোচনা করেন আমি আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ হাফেজ।